বিপি নুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি একটু পরে বলো, পরে বলো। না না না, এখানে পরে বলো, তুমি বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। এই যে আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন ইয়ার লিস্ট পাঠাইছেন। আমি মুক্তিযোদ্ধার ছেলে, আপনি আইএসআই লিখিত চল, না মুক্তিযোদ্ধা ব্যবসা আমার গর্ব, আমি টকসই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। এগুলো চলবে না বাংলাদেশ। আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন। কয়েকটা রাজনৈতিক দল তারা ডিসি ভাগাভাগি করে, ওই যে আমরা একটা মিম দেখতাম না যে এই 2 বান্ডেল আমার, এই 2 বান্ডেল তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে কি বলল হাসনাত আবদুল্লাহকে ভিপি নুরুল হক নূর? হাসনাত আবদুল্লাহর সামনে বসে হাসনাত আবদুল্লাহকে ভিপি নূর বললেন যে শিষ্টাচার শেখেনি হাসনাত। কেন বললেন তিনি এ কথা? এছাড়াও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূর বলেছে এনসিপি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে ডিসি এসপি পদায়নে সুপারিশ করে তারা, এবং গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর একথা বলেছেন। তিনি বলেছেন ভিপি নূরের সুপারিশে কেউ ডিসিএসপি ইউনো হয়নি কোনোদিন, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসিএসপি ইউনো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং এই বক্তব্য শোনার পরে তৎক্ষণাৎ ভিপি নূরকে মুখোমুখি বসেই সামনাসামনি কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলে যে যদি কেউ তার বিরুদ্ধে ডিসিএসপি পদায়নের সুপারিশের কথা প্রমাণ করতে পারে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। রীতিমতো একটা বাক বিতণ্ডা তৈরি হয়েছিল গতকাল যুগান্তর আয়োজিত রাজনীতিতে স্থিতিশীলতা নির্বাচন ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এই মন্তব্য এবং এই বাক বিতণ্ডা হয় ভিপি নূর হাসনাত আবদুল্লাহর মধ্যে। ভিপি নূর এবং হাসনাত আবদুল্লাহর মধ্যে কি বাক বিতণ্ড হয়েছিল, কেনই বা হয়েছিল, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। লন্ডন বৈঠকে যখন প্রধান উপদেষ্টা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিটিং এর সিদ্ধান্ত হলো বা একমত হলো যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হতে পারে, তখন আমরা সবাই মোটামুটি ধরে নিয়েছি ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে। আর তারপরে তো নির্বাচনের ডেট, দিন তারিখ নিয়ে যে একটা অস্থিরতা ছিল, অনিশ্চয়তা ছিল, সেটা কিছুটা কেটেছে। কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আসলে এখন পর্যন্ত যদি আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করার জন্য সরকারের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, বিশেষ করে তার প্রশাসনিক পুনর্গঠন, প্রশাসনের রদবদল থেকে শুরু করে উপদেষ্টাদের নিয়ে তো এখন অভিযোগ বলা চলে প্রধান রাজনৈতিক দল বিএনপি দিচ্ছে, জামাত দিচ্ছে, এমনকি সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত পার্টি, যেটাকে অনেকে কিংস পার্টি বলছে, সেই পার্টিও দিচ্ছে। আবার উপদেষ্টারাই বলছেন, তাহলে যে মাহফুজ আলম বলছেন যে সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা বিএনপি এবং জামাত মিলে করেছে। তো আমরা তো দেখেছি যে সেখানে বছর হয় নাই, মানে একবারে নিউবর্ন বেবি হয়ে এনসিপির মতো একটা দল কিন্তু জাজ নিয়োগ দিয়েছে। তো এটা তো আমরা দেখেছি, তাহলে 3 দল ভাগ বাটোয়ারা করেছে, জামাত, বিএনপি, এনসিপি। 3 দলই মিটিং এ লিস্ট ধরাই দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে, কিংবা তালিকা দিয়েছেন যে এই উপদেষ্টা। বিএনপি বলছে যে তাদের বিষয়ে সতর্ক থাকা দরকার, পরিবর্তন দরকার। জামাত একটা বলেছে, এনসিপি একটা বলেছে। তো ইন্টারেস্টিং বিষয় না যে 3 দল ভাগ বাটোয়ারা মিলে মানে মিলে খেয়েছে, করেছে, লোকজন বসিয়েছে, সেই থেকে এখন একটা ইলেকশন হবে, এখন 3 দল এই সমস্ত কথা বলছে। তার মানে গভর্নমেন্ট যে পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে, সরকার যে নিরপেক্ষ নয় সেটা আমাদের বলা লাগবে না। যেই 3 দলকে সরকার মিটিং এ ডেকেছে, যাদেরকে নিয়ে জাতিসংঘ সফরে গিয়েছে, শুনেছি ওইখানেও যাত্রাপথে ধরেন বিমানে কিংবা এই নিউ ইয়র্কে রেস্তোরাঁয় বসে কিংবা এমবাসিতে বসে যেখানে হোক যে একটা রাজনৈতিক সমঝোতা তৈরি করার চেষ্টা করেছে। যদি সেটা হতো ভালো, তার নজির আমরা দেখি নাই। তো যেই 3 দলকেই সরকার বেশি তোষণ করলো, তারাও কিন্তু শেষ পর্যন্ত অভিযোগ দিল, আমাদের অভিযোগ বাদ দিলাম। আমরা তো শুরু থেকেই বলছি যে আসলে এটা এখন বলতে হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা
যতটা রেসপেক্টেড পারসন মনে করে আমরা আনকন্ডিশনাল তাকে সমর্থন দিয়েছিলাম। এমনকি এই এখন তো প্রধান উপদেষ্টা হওয়ার আগে তাকে যখন এই 8 তলা লিফটে হেঁটে উঠিয়েছে তখন আমরা প্রতিবাদ করেছি, রাজপথে মশাল মিছিল করেছি, হেডলাইন দিয়ে সেমিনার করেছি জুডিশিয়াল হ্যারাসমেন্ট এন্ড ডক্টর ইউনূস এই শিরোনামের জন্য রিপোর্টার্স কমিউনিটি ভাড়া দেয়নি আমাদের যে এই প্রোগ্রাম করার জন্য ইউনূসের পক্ষে, তারপর আমরা করেছিলাম। তো আমি বলছি এই কারণে যে এখন যে আমরা ডক্টর ইউনূসের কাছে যেতে চাচ্ছি সেই জন্য কথা বলছি সেটা না, তার দুর্দিনই আমরা পাশে দাঁড়িয়েছি। কিন্তু ডক্টর ইউনূসের প্রতি আমাদের যে আশা ভরসা আকাঙ্ক্ষা ছিল, মান্না ভাই টিচার ইনফরমালি বলেছেন, মান্না ভাই একটু কথা সুইট টকার বাট স্টেটস ম্যান হওয়ার জন্য কখনো কোনো শব্দ হতে হয়। তো এই আমাদের যে প্রত্যাশা অনুযায়ী ভূমিকাটা আসলে প্রকৃত অর্থে আমরা গত 1 বছর প্লাস সময়টাতে দেখেছি। বরঞ্চ তিনি আমরা তার শব্দ বলতাম সরকার অনেক লানের বড় সঙ্গে সম্মান করতে, কিন্তু তিনি রাষ্ট্রপ্রধানের জায়গায় বসে যখন বলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো ছাত্ররা তো তাহলে ওই যে বানরের গল্প হতো, বানর যারা লালন পালন করে বানর তো মাথায় ওঠে, এই জন্য অনেকের লাঠি থাকে যাতে মাথায় উঠে প্রস্তাব না করে দেয়, এই জন্য একটু বাড়ি দিয়ে আবার নামাই দেয়। তো তিনি তো ছাত্রদেরকে যখন মাথায় উঠাই দিচ্ছেন আর তো নামাতে পারে না, যার ফলে আবার এই ছাত্রদেরই একটা অংশের, পুরো ছাত্র না ছাত্র নেতৃত্বের একটা অংশের যে কর্মকাণ্ড গত 1 বছরে সেটা গোটা তরুণ সমাজের প্রতি মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল সেটা তো একটা বড় ধাক্কা খেয়েছে। তার বড় প্রমাণ এই ডাকসু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে থাকে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে খুব পরিচিত আমার ডিপার্টমেন্টের আসাদ ছোট ভাই ওই সময় আন্দোলন করেছেন, এরকম আমরা আন্দোলন করে তরুণদের একটা দল হয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সম্মানজনক ভোটের রেশিও তারা পায়নি। ডক্টর ইউনূস এবং তার গভর্নমেন্ট এই পার্টিকে পৃষ্ঠপোষকতা করে চেয়েছে একটা স্ট্রং পার্টি যদি হইতো, তাহলে এখন যে আমাদের এই জেনারেল সাহেব যেটা বলে গেছেন যে নির্বাচন তিনি দেখেন না, তিনি একজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, তার অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন শুরুর দিকে সংবিধান স্থগিত করার বিষয়ে ছাত্র নেতৃবৃন্দের জায়গায় একটা জোরালো বক্তব্য ছিল। সময় মেইনলি বিএনপি পজিশন নিয়েছিল যে না এটা হলে ক্রাইসিস আরো বাড়বে, দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে চলে যেতে পারে। তো আমরা মনে করেছিলাম কিছুটা যৌক্তিকতা আছে। এখন বুঝতে পারছি ওটা যদি হইতো তাহলে এখন ঠিকই একটা ঝামেলার মধ্যে আরেকটা পড়তো। তো সেই জায়গা থেকে সেটা হয়নি, একটা ভালো। এখন ইলেকশন কমিশন ইলেকশন করে নাই, লোকালও করে নাই, ন্যাশনালও করে নাই। তার আগে ইলেকশন কমিশনকে নিয়ে যে সমস্ত মন্তব্য করছে, বিশেষ করে ধরে আন্দোলনের নেতৃত্ব আমাদের তরুণরা, কেন তাদের একটা পার্টির সিম্বল শাপলা, সেটা দিতে হবে। শাপলা মান্না ভাই তার আগে নিবন্ধনে চেয়েছিলেন, মান্না ভাইকে দেয়নি বিকজ গেজেটে নাই। তাহলে আমরা শিক্ষিত মানুষের যদি আমরা উল্টোই ধরতে থাকি যে আমার পক্ষে না গেলে, আমার পজিশন না থাকলে এটা সঠিক নেই। আমরা যে বলছি এখানে আনসার যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউনোটা আমার আছে কিনা, ডিসিটা আমার আছে কিনা, মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই, বিপিনুরের সুপারিশে কেউ ডিসি হয় নাই, এসপি হয় নাই, ইউনো হয় নাই, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইউনো হয়েছে। তুমি তো পরে বলে বলো, পরে বলো না না এখানে পরে বলো, তুমি একটু বলো পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দেব। আপনিও লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন টেন্ডারের লিস্ট পাঠাইছেন, আপনিও বিভিন্ন লিস্ট পাঠাইছেন, এগুলা ভাগ্যটার জন্য না বলে আপনারা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়ে আপনি কমিয়ে নিতে পারেন। মানে একটু নতুন রাজনীতিতে আসছেন, শিষ্টাচার বা পরিস্থিতি একটু ঘাটতি আছে। যাই হোক, আচ্ছা আমি যেটা বলছি এখানে মাহফুজ আলম, আপনারা জানেন যে জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে, নাহিদ সেই কমিটিতে ছিলেন, নাহিদ যখন মিনিস্টার ছিলেন, এখন সেটা কন্টিনিউ করতেছে মাহফুজ আলম। তার আগে মাহফুজ আলম প্রধান, বাংলাদেশের যে আমরা যে এককেন্দ্রিক ক্ষমতার বলয় বলছি যে সব প্রধানমন্ত্রী কেন্দ্রিক, সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সহকারী ছিলেন, সচিব টচিব থেকে শুরু করে বিভিন্ন পদে, এমনকি বিএনপির লাইক মাইন্ডেড আইজিপি ছিলেন, ডিএমপি কমিশনার ছিলেন, সেটাকে আউট করা হয়েছে। তাহলে এখানে তো মানে আসাদ যেটা বলছে এনসিপির তো প্রতিনিধি আছে, কিংবা আসিফ মাহমুদ এলজেডির মধ্যে সবচেয়ে গভর্নমেন্টের ভারী মিনিস্ট্রি, রুট লেভেলের সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট কর্মকাণ্ড হয় এই মিনিস্ট্রি থেকে। সে মিনিস্ট্রি দিয়েছে পার্টি বানানোর জন্য, যদিও তারা ফেল করেছে। যে কারণে হয়তো এখন ডক্টর ইউনূস কিংবা সরকার মনে করছে তারা যে খোয়াব দেখছিল সেই খোয়াব বাস্তবায়ন হবে না। কাজে এখন কেউ কেউ চাচ্ছেন যে নির্বাচন দিয়ে, যেটা আবার নাহিদি বলেছিলেন যে একটা সেফ এক্সিটের কথা, কারণ তারা কিন্তু 1 বছরে যে স্বজন প্রীতি, বিভিন্ন নিয়োগ বিভিন্ন ক্ষেত্রে তাদের চা কফি চক্রের ভাই ব্রাদার এবং সিন্ডিকেটকে যেভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট করেছেন, তাতে তো তাদের অনেকের সামনে বিচার হবে, দুর্নীতির জন্য তাদের অনেকের তদন্ত হবে। সেই কারণে তারা এখন একটা সেফ এক্সিট হতে চাচ্ছেন। অনেকে নাহিদ যেটা বলছেন, আমার কথা না, নাহিদ বলছেন, তো সেই জায়গা থেকে এখন এই রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলছেন। জেনারেল সাহেব তো নির্বাচনের
ক্রাইসিস নিয়ে দেখলেন। আমিও দেখেছি যদি শেষ পর্যন্ত একটা রাজনৈতিক সমঝোতা না হয় তাহলে নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সংকট আছে। এবং কয়েকটা রাজনৈতিক দল তারা ডিসি ভাগাভাগি করে, ওই যে আমরা একটা মিম দেখতাম না যে এই 2 বান্ডেল আমার, এই 2 বান্ডেল তোমার, এই 1 বান্ডেল আমার, ওইটা 1 বান্ডেল, সমান সমান। এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিটগংয়ের আমি ডিসি দিব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। দ্বিতীয়ত, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি। আমরা 24, 18 এবং 14 যে বিতর্কিত নির্বাচন, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতীয় উপহার পাবে। আমরা দেখছি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তার স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে, স্কুল কমিটি সভাপতি সেক্রেটারিকে দখল করেছে, শিক্ষকদেরকে জিম্মি করেছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি, আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না। আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে নাই। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর বড়াই আমরা আওয়ামী লীগকেও দিতে শুনতাম। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের, তারা শুধুমাত্র বাংলাদেশের না, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এক জায়গায় বলে জয়, আবার 2 মাইল দূরে গিয়ে বলে বাংলা। নিজেরা দৌড়ের উপরে থাকে, ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে, ব্যানার 4 জনে মিলে ধরার লোক নাই, একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায়, আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই। 10 জন মানুষ থাকলেই, প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলেই, যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়। যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে, ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনকে গণিমতের মাল হিসেবে নাসিরউদ্দিন ভাই ইতিমধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে বলে যে এই উপদেষ্টা থাকতে পারবেন না, ওই উপদেষ্টা থাকতে পারবেন, ওই উপদেষ্টা থাকতে পারবেন না, সেই উপদেষ্টা থাকতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই 2টা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। আপনারা যারা আছেন, আর আরেকজন রয়েছে বাংলাদেশের আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে করজোড়ে ক্ষমা চেয়েছেন। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। আমরা বলতে চাই, আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য, জাতির জন্য রাস্তায় নেমে এসছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে। আবার যদি ক্যান্টনমেন্টে বসে আবার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না। আমি মুক্তিযোদ্ধার ছেলে, আপনি আইএসআই লিখিত না, মুক্তিযোদ্ধা ব্যবসা আমার গর্ব, আমি টকশই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। এগুলো চলবে না বাংলাদেশ। এই সমস্ত লোকের সঙ্গে আইএসআই লিখিত, আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না। তারপর সে বলছে আপনি বাংলাদেশ থেকে হজের জন্য ইহরাম বেঁধেছেন, আপনার সবকিছু ওকে, সবকিছু ঠিক আছে, বিমানবন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে। বিশ্বাস করেন যে যিনি হাজী সাহেব, ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাহলে
এটা তো আমরা বাংলাদেশি, কিন্তু যে মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান, সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন, যেতে পারেন না। এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন, কাছাকাছি গিয়ে যেতে পারেননি, মনে তো একটা ক্ষোভ ছিলই। এর 2 বছর পরে মক্কা বিজয় হলো। আল্লাহ পাক বলছেন, খবরদার, তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই, বাধাপ্রাপ্ত হয়েছো, এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা, এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে প্ররোচিত না করে। আল্লাহু আকবার। আপনি এই রুলস, এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন? মক্কা বিজয় দেখেন, যে মানুষগুলো এত নির্যাতন করলো, এত নিষ্পেষণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত করি, যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়েছে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা, আপনি আমাকে একটা উত্তর দেন, আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা দেখাতে পারি, আমরা ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি, তবে আমরা আফগানিস্তানের সেই এক্সাম্পলটা কিছুটা দেখাতে পারি। যদি আফগানিস্তান আগামী 10 বছর 15 বছর ক্ষমতায় থাকে, যে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে, সে আফগানিস্তান নিয়ে আপনি বড়াই করছেন, আর অন্যদিকে ভারতকে নিষিদ্ধ করছেন। চমৎকার কথা বলেছেন। এই জায়গাটাতে আমরা এই জায়গাটা একটা বিষয়, 1 মিনিট আমাকে কথা বলতে দেন। এটা স্পষ্ট করতে হবে। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ দেখিয়ে গিয়েছেন, যা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনরা অনুসরণ করেছেন। 1400 বছরে দুনিয়াতে কোনো রাষ্ট্র এক্স্যাক্টলি রাসূল বা তার সাহাবা ইকরামের কাঠামোতে হয়নি। এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে। আজকে এক্সাম্পল না থাকতে পারে, কিন্তু আমি এক্সাম্পলের রাষ্ট্র গঠন করতে পারবো না, এটা কিন্তু সেটাকে নিশ্চিত করে না। আমি পালন করব আল্লাহ এবং তার রাসূলের ইসলাম। আমি তো বলি নাই যে অমুক বাদকে আপনি ফলো করেন। এইটা নিয়ে কি আজকের বিতর্ক যে আমরা ইসলামিক রাষ্ট্র করব? না না, আমি কোশ্চেন তো করতেই পারি, আপনার বিশ্বাস থাকতে পারে। আলতামাস ভাই, আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কার্যকর, আমি এই সংবিধানের অধীনে একটু জবাব দেশে এই প্রসঙ্গটা, যেহেতু আপনাকে ওই সংবিধান মেনেই চলতে হবে। আমি সেটা আপনাকে বলেছি, আপনি উত্তর দিয়েছেন যে দুনিয়াতে কোনো রাষ্ট্র আছে আমি জানতে চেয়েছি। আমি একটু বলি। দেখুন, ইসলাম প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করে। আমাকে যদি সময় দেন, আমি এরপর 1 ঘন্টা লেকচার দিতে পারবো। আমি আপনাকে বলি, কোনো কিছু অ্যাবস্ট্রাক্ট না। আমাদের নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বিধান কত চমৎকার, কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্মে নিয়ে যারাই রাজনীতি করে, যারাই এখানে কার্যক্রম করেছে, কোনো না কোনো সময় জনগণের বিরুদ্ধে তাদের অবস্থা, যে কারণে এই ভুল বুঝাবো। একজন বুদ্ধিমান মানুষ, আমি একজন আমি 1 মিনিটকে আমি না হয় ইসকন সম্পর্কে বলবোই না, কিন্তু এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে। কোন চোর যদি মসজিদে চুরি করতে যায়, সে জুতা করে, ভাই মুসল্লি তো চোর না, ও তো চোরের দোষ, ইসলামের দোষ না। তো ইসলামের দোষ দিচ্ছে না, আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না, এটা তো হতে পারে না। আমরা যদি রিয়েল ইসলামকে এস্টাবলিশ করতে পারি, ফলো করতে পারি, অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ 100% ভালো চলবে। এটা যদি আমি আফগানিস্তানের কথা বললাম, আপনারা তখন আমার ওই কথাটাকে ওদিকে টেনে নিয়ে গেছেন। ইসলাম ন্যায্যতার ভিত্তিতে কথা বলে, ইসলাম অধিকারের কথা বলে। আফগানিস্তানে দেখেন, আফগানিরা ক্ষমতা কেন মহিলাদের ঘরে ঢুকে দিচ্ছে? আপনার কথা বলতে দেন। আফগানিস্তানে কেন মহিলাদের ঘরে ঢুকালো? আমারটা আপনি ওনাকে বলছেন, আমার শেষ করতে মুশকিল তো, আমার পয়েন্টটাও শেষ করতে, আমি তো ওনার সঙ্গে কথা বলছি, আমাকে একটু পয়েন্টটা শেষ করতে। আমি কি এখানে ইন্টারাপ্ট করব? না, আমি কি এখানে করলে আমরা কি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে বসছি? আপনি একটু শেষ করুন। না, সেটা আমি ওনাকে বলছি, আপনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেন। আমি শেষ করি, কারণ আওয়ামী লীগের প্রসঙ্গে বলবো কেন? না, আপনি এটা কি আপত্তিকর কথা বললেন? আমি আওয়ামী লীগ নিয়ে বলবো কেন? আপনি কি বলেন? আমি আওয়ামী লীগ, আপনি আইএসআই নিয়ে বলেন, আপনি পাকিস্তান ভারত নিয়ে বলেন। হোয়াট আই এম টকিং অ্যাবাউট, আমরা আওয়ামী লীগ নিয়ে বলতে হবে না। আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ আনলেন কেন? আপনার কথাবার্তায় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগ। এই যে ট্যাগিং দেওয়া, আপনি আন্দোলনে কোথায় ছিলেন? না, ঠিক আছে, আপনি ওনাকে কথা বলতেন না। আপনার এই সাহস হচ্ছে কেন? আপনি আগের দিন আমাকে বলেছেন না বুঝে আমার রাজনৈতিক জীবন না জেনে। না, আপনি এগুলো বারবারই রাখেন। আমরা আপনি চাকরি থেকে রিজাইন দিয়েছেন, এখনো আর্মি ওই উদ্ধত মেন্টালিটি যাই। আপনি এখানে ওকালতি দেখান, আপনি এখানে আর্মিগিরি দেখান। আমরা একটু শান্ত হই প্লিজ। আপনি উদ্র করে যে আমি আওয়ামী লীগের কথা বলবো, আমরা একটু শান্ত হই। না, তুই আমারও কথাবার্তা মনে হচ্ছে আপনি পাকিস্তানের চর, আইএসআই চর, আইএসআই পেই চর, আওয়ামী বায়ান, না আওয়ামী বায়ান আমার বায়ান দিচ্ছেন। আমি মুক্তিযোদ্ধার ছেলে, প্লিজ আমরা একটু, আপনি আইএসআই লিখিত চর, আমরা একটু শেষ করি। না, মুক্তিযোদ্ধা ব্যবসা আমার গর্ব, আমি তকসই থাকবো না যদি মুক্তিযুদ্ধকে অপমান করে। না, এগুলো চলবে না বাংলাদেশ। এই সমস্ত লোকের সঙ্গে আমি বলবো না। আইএসআই লিখিত মুক্তিযুদ্ধের ব্যবসার কথা না, আমি আপনি এগুলো এই সমস্ত আইএসআই লোকের সঙ্গে আমাকে আনবেন না। তারপর সে বলছে আওয়ামী লীগের কথা বলে।
আর্মির বাহাদুরি দেখাচ্ছে। আপনার লোকের সঙ্গে আমি বসবো না, আমি আরেকদিন আসবো। আমি বলে গেলাম আমি সেই হাসিনা আমলে বললো হারান না, এগুলো অযৌক্তিক মূর্খদের আমি কি আমি এই ধরনের আইএসআই লোকের সঙ্গে মামুন ভাই আরে আশ্চর্য ব্যাপারে কথা বল না, কথা বলতে দিতে হবে। আমরা তো প্রত্যেকের মতকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু টু দ্য পয়েন্টে যদি আসি, ওনাকে একটু নিয়ে আসার ব্যবস্থা করব। আমি যখন কথা বলেছি আমরা তো কথা বলি নাই, আমরা তো ওনার কথাকে আমরা যখন কথা বলবো সেটাও তো শুনতে হবে। আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য সময় আছে, আমরা দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো। আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে, কথা বলবে, এটাই তো সৌন্দর্য। টকশো মানেই তো কথা বলা সৌন্দর্য। ঠিক আছে, আমরা তো আওয়ামী লীগের আমলেও আমরা টকশো করেছি, আমরা কথা বলেছি। উনি আশা করি আসবেন ফিরে। প্রিয় দর্শক, দুঃখিত। জি আচ্ছা, যাই হোক, আমি তাহলে আর এই টপিকটা এখানে আপাতত যাচ্ছি না। হ্যাঁ, আমরা আসলে একদম ধর্মের অন্যান্য বিষয়ে না যাই, প্লিজ। আপনি আসেন। মামুন ভাই আপনি আচ্ছা, এটা টকশের একটা সৌন্দর্য, তাহলে আমি এই পর্যন্ত আমি আপাতত স্থগিত দিলাম ভাইয়ের কাছে শুনে, এরপরে আমি ওইটা নতুন করে শুরু করবো। আপাতত এই টপিকটা উনি আসলে দেখেন, আফগানিস্তানের ব্যাপারে যে বিলিমগুলো দেওয়া হয় আসলে বাস্তবতা তো অনেক সুন্দর। আফগানিস্তান ক্ষমতা আসার পর দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে দেখেন তো আমাকে। আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন। সেখানে বলে যে নারীকে ঘরে ঢোকানো হয়েছে, নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে, এটা আফগানিস্তান তার এক্সাম্পল পেশ করেছে। নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে। এখন আপনি সময় তো দিতে হবে নারীদের জন্য। আমরাও তো এটা বলি যে ইসলামের কনসেপ্ট সেটা তো আমি ধারণ করি, লালন করি, সেই জায়গার বাইরে তো আমি যেতে পারবো না। ইসলাম নারীদেরকে ঘরে থাকার কথা বলেছে, কিন্তু বাইরে যেতে পারবে না নিষেধ করেছে, এটা তো করে নাই। ইসলাম এখানে বিকল্প একটা পথ দিয়েছে, অবশ্যই তুমি বাইরে যাবে, সে সময় তোমার শালীন পোশাক পরে যাবে। আমরা একদম পুরো শিরোনাম দিয়ে করবো আরেকদিন। আমাদের শিরোনামে আজকে ওই বিষয়গুলি ছিলই না। আমি একদম সরাসরি টু দ্য পয়েন্টে যাই। এইটা তো ভাই দেখুন, এইটা তো উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে, উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে, তখন আমাকে তো কথা বলতেই হবে। উনি যেহেতু এই পয়েন্ট এনেছে, তো আমি তো আমার জায়গা থেকে কথা বলা, যেহেতু আমি একজন স্কলার, আমার সামনে যখন উনি ধর্মকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবে, ধর্মের যখন সার্বজনীনতাকে যখন বলা না হবে, তখন সেই জায়গায় তো আমাকে অবশ্যই কথা বলতে হবে। দীর্ঘদিন পরে দেশে একটা প্রকৃত নির্বাচনের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। টকশোতে, খবরের কাগজে কিংবা আশেপাশের রাজনৈতিক দলের কার্যক্রম এই নির্বাচনী আমেজটাকে জমিয়ে তুলেছে। ব্যাপারটা আরো বেশি জমে উঠেছে নানান জায়গায় ঘটে যাওয়া রাজনৈতিক হানাহানি এবং অপ্রীতিকর নানান ঘটনার মধ্য দিয়ে। কিন্তু এসবের বাইরে এখন শীর্ষ আলোচনায় জায়গা করে নিয়েছে এনসিপির নির্বাচনী জোট ইস্যুটা। কিছুদিন আগেও এনসিপির কার্যক্রম দেখে এবং জামাত ইসলামের কার্যক্রম দেখে কেউ ভেবেছিলেন যে নির্বাচনের আগে এই দুই দল নিশ্চিতভাবেই একটা নির্বাচনে জোটে যাবে এবং জাতীয় নির্বাচনে বিএনপিকে আটকানোর চেষ্টা করবে। আমরা খেয়াল করে দেখেছিলাম যে সরকারের কাছে দাবি দেওয়া উত্থাপনের বেলায়ও এনসিপি এবং জামাতের মধ্যে একটা মিল ছিল, দুজনেই দুজনের রাজপথের আন্দোলনে মৌন সমর্থন প্রদান করতো। এমনকি অনেকেই এমনটাও বলা শুরু করেছিলেন যে এনসিপি আসলে জামাতেরই আরেকটা উইং। কিন্তু খুব সম্প্রতি দেখা গেল এই দুই দল দুই দিকে চলে গেছে। জামাতের দাবি ছিল পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে, এইটা না হলে তারা জুলাই সনদে সাইন করবে না এবং নির্বাচনে যাবে না। আবার এনসিপির দাবি হচ্ছে প্রথমে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিতে হবে, নইলে তারা জুলাই সনদেও সাইন করবে না, আবার নির্বাচনেও যাবে না। যেহেতু আলোচিত দুইটা দল প্রায় একই রকম অবস্থানে ছিল, তাই ধারণা করা হচ্ছিল যে সামনের নির্বাচনে আসলেই হয়তো একটা ঝামেলা বাঁধবে, জুলাই সনদ নিয়ে হয়তো একটা সমাধানে আসা যাবে না। যেহেতু এনসিপির সরকারের বিরোধী অবস্থান এবং জুলাই সনদের ইস্যুতে জামাতের মৌন সমর্থন ছিল, তাই এনসিপি একটা ভালো সাহস পেয়েছিল। কিন্তু হঠাৎ করেই জামাত ইসলাম তাদের সকল দাবি একদিকে রেখে জুলাই সনদে স্বাক্ষর করে ফেললো, মানে একা ফেলে গেল এনসিপি কে। আর এই ঘটনার পরে দুই ধরনের আলোচনা সামনে আসছে। এক, এনসিপির নেতারা একে একে প্রায় সবাই জামাত বিরোধী বক্তব্য দিতে শুরু করেছে, যেটা নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। আবার ওইদিকে তারেক রহমান কিছুদিন আগে তার এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে জুলাই অভ্যুত্থানের পক্ষের বাংলাদেশপন্থী যে কোনো কারোর সাথেই বিএনপি জোট করতে প্রস্তুত। আর এরপর থেকেই জোরে সোরে আলোচনা শুরু হলো যে বিএনপি এবং এনসিপি আসলে নির্বাচনে জোটে যাবে কিনা। তো চলুন আজকের ভিডিওতে এই জোট হওয়ার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করি। জোট হলে সেটা আসলে কার লাভ, কিংবা জোট ছাড়াও নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিএনপি এনসিপির সাথে জোট করতে পারে ইত্যাদি। চলুন শুরু করি।
প্রথম কথা হচ্ছে এনসিপি যেভাবে তার যাত্রা শুরু করেছে, মানে একটা একদম নতুন রাজনৈতিক দল, বাট সারা দেশে তাদের নাম মানুষ জানে। এমন বহু রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা বছরের পর বছর কার্যক্রম করে যাচ্ছে, কিন্তু দেশের 5% মানুষ কিন্তু তাদের নাম জানে না। সেই জায়গা থেকে এনসিপির নাম সবাই জানে, মানে এনসিপি এমনিতেই আগায় আছে। তার মানে যেহেতু শুরুতেই একটা ভালো অবস্থানে এনসিপি আছে, তাই ভোটের রাজনীতিতে পর্যাপ্ত আসন পেতে ব্যর্থ হলেও অদূর ভবিষ্যতে একটা সম্ভাবনা আছে এনসিপির মূলধারার রাজনৈতিক দলে পরিণত হওয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এনসিপি এমন কোন দলের সাথে জোটে যায় যেখানে যাওয়ার ফলে সরকার গঠনে এনসিপির গুরুত্ব থাকবে না, কিংবা এনসিপির নিজস্বতা কমে যাবে, সেক্ষেত্রে কি এনসিপির ভবিষ্যতে এই মূলধারার প্রধান রাজনৈতিক দল হয়ে ওঠার সম্ভাবনাটা থাকবে? আবার যদি এমন হয় যে কোনো বড় জোটে এনসিপি গেল না এবং আসন ভিত্তিক নির্বাচনে ভোট পেলেও আসন খুব একটা পেল না, তাহলে সেই অল্প আসন নিয়ে কোন রকম সংসদে টিকে থেকেও কি এনসিপি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে? দেখেন, এনসিপি এই মুহূর্তে এমন একটা দল যার নাম সবাই জানে, কিন্তু বাংলাদেশে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যাপ্ত নেতা এনসিপিতে এখনো তৈরি হয় নাই। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একটা দলের সারা দেশে যোগ্য নেতাকর্মী তৈরি হতে বেশ সময় লাগে, এটা হুট করেই হয়ে যায় না। চিন্তা করে দেখেন, এরশাদের জাতীয় পার্টির বয়স কিন্তু প্রায় 40 হতে চলল, এখনো উত্তরবঙ্গের কিছু আসন ছাড়া সারা দেশের যোগ্য নেতাকর্মী এই দল গড়ে তুলতে পারেনি। নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ দলের বয়স প্রায় অর্ধযুগের কাছাকাছি, এখনো সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী তাদের নাই। আর এনসিপির তো 1 বছরও হয় নাই, সো এখনই তারা এত নেতা কই পাবে? কিন্তু সারা দেশে এই প্রতিটি আসনে অল্প অল্প করে হলেও কিন্তু এনসিপির ভোট আছে, আর সেই ভোট দিয়ে আসন ভিত্তিক নির্বাচনে জিতে আসা এনসিপির পক্ষে কঠিন। হাতে গোনা কয়েকজন নেতা হয়তো জিতলেও জিততে পারে, কিন্তু এই ছোট্ট ভোট ব্যাংকটা ধীরে ধীরে বড় হবে, এলাকা ভিত্তিক নেতাকর্মী বাহিনীও গড়ে উঠবে। আর এর জন্য আগামী 5 বছর রাজনীতির মাঠে এনসিপিকে অ্যাক্টিভ থাকতে হবে, বিভিন্ন জাতীয় ইস্যুতে প্রাসঙ্গিক থাকতে হবে। এখন এই প্রাসঙ্গিক থাকার পথটা আসলে কি? কোনো বড় দলের সাথে জোটে যাওয়া, নাকি নিজেই এককভাবে নির্বাচনে যাওয়া? দেখো, জোটের ব্যাপারে এনসিপির বিভিন্ন নেতার সাথে সাংবাদিকদের আলাপকালে তারা এই ব্যাপারে এখনো হিসাব নিকাশ করছেন বলে জানায়। আবার সাজিদ আলম বলেছেন যে শীর্ষ 2 দলের একটা না হয়েও তৃতীয় দল হয়েও কিন্তু মাঝে মাঝে সরকার গঠনে মুখ্য ভূমিকা রাখা যায়। এনসিপি সেই তৃতীয় দলটাই হতে চায়। তার মানে সাজিদের কথায় বোঝা যাচ্ছে, যেভাবেই হোক এনসিপি আগামী নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়। সংখ্যাগরিষ্ঠ দল যে তারা হতে পারবে না, এইটা সাজিদ জানে। আবার প্রধান বিরোধী দল যে হতে পারবে না, এটাও সে জানে। কিন্তু সে প্রত্যাশা করতেছে আগামী নির্বাচন এমন ভাবে হোক যাতে কোনো রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পায়, যাতে এমন হয়ে যায় যে প্রধান 2টা দলের কেউই 150টা করে আসন পাইল না এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 150 আসন মিল করতে তারা এনসিপির কাছে ধর্ণা দিল। তখন কিন্তু এনসিপি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মানে সাজিদের প্রত্যাশা অনেকটা এরকম যে বিএনপি আসন পাক 140টা আর জামাত আসন পাক 132টার মতো, আর ওইদিকে এনসিপি আসন পেয়ে যাক কমপক্ষে 20টা। এতে কি হবে? এনসিপি যেদিকে যাবে তারাই সরকার গঠন করতে পারবে। মানে সরকার গঠনের জন্য মূল ভূমিকায় চলে যাবে তখন এনসিপি। সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনেও কিন্তু মোদির দল এককভাবে সরকার গঠন করতে পারেনি, তাকে বিহারের নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সাপোর্ট নিতে হয়েছিল। তাই নির্বাচনের পর নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু ছিলেন কিং মেকারের ভূমিকায়। সার্জিসের স্বপ্ন এনসিপিও এমন হবে, কিন্তু এইটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, এরকমটা হতে পারলে এনসিপি দল হিসেবে আগামী 2 বছরের মধ্যে দাঁড়িয়ে যাবে, কিন্তু এনসিপি এককভাবে এত আসন পাবে কিনা এইটা নিয়ে ব্যাপক সন্দেহ আছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের মন্তব্য কি? জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিরুদ্ধে ডিসিএসপি পদায়নে সুপারিশের অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ভিপি নূরের দাবি যে ভিপি নূরের সুপারিশে কেউ ডিসিএসপি ইওনো হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি হয়েছে, ইওনো হয়েছে। হাসনাত আবদুল্লার সামনেই মুখোমুখি অবস্থানে বসে ভিপি নুরুল হক নূর হাসনাত আবদুল্লার বিরুদ্ধে এই অভিযোগ আনে যে হাসনাত আবদুল্লাদের সুপারিশে ডিসি, এসপি, ইওনো নিয়োগ হচ্ছে সারা দেশে, কিন্তু ভিপি নূর গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর নির্দেশে সুপারিশে আজ পর্যন্ত কোথাও কোনো নিয়োগ হয়নি। এবং তৎক্ষণাৎ ভিপি নূরের এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ যদি তার বিরুদ্ধে ডিসিএসপি পদায়নের সুপারিশের কথা প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন। হাসনাত আবদুল্লাহ যে প্রতিবাদ করে যে কথা বলেছেন, কড়া ভাষায় যে জবাব দিয়েছে, কড়া প্রতিবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ যে ভিপি নূরের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন, তিনি যে বললেন যদি কেউ তার বিরুদ্ধে ডিসিএসপি পদায়নের সুপারিশের কথা প্রমাণ করতে পারেন তিনি তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। আপনাদের কি মনে হয়, হাসনাত আবদুল্লাহ সৎ মানুষ, সৎ ব্যক্তি, নাকি ভিপি নূর বলছে
যেটা তার অভিযোগ সত্য। আপনারা জানাবেন আপনারা কি মনে করছেন, কে সঠিক এবং কে বেঠিক, আপনারা কার কথা এখানে গ্রহণ করবেন সেটি অবশ্যই জানাবেন। হাসনাত আবদুল্লাহ, ভিপি নুরুল হক নূর দুজনই আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একজন মানুষ। আমরা চাই না কখনো যে এই দুজন ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হোক, মতবিরোধ তৈরি হোক। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে সকলেই এগিয়ে যেতে, দেশটাকে এগিয়ে নিতে। তাই বলবো সকল বিভেদ ভুলে অভিযোগ করা বাদ দিয়ে আমরা দেশটা কিভাবে সামনে এগিয়ে নিতে পারবো সেদিকে আমরা ফোকাস করি। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।